হ্যালো এভরিওয়ান, আমি চন্দনা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালে দেখুন কি কুয়াশা পড়েছে। শীতের আমেজ নিতে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর কদিন শীত বলুন। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে আর দেখুন কি কুয়াশা, মনে হচ্ছে যেন একদম দার্জিলিং। দুর্দান্ত কুয়াশা পড়েছে আজ, এত ভালো লাগছে না কি বলবো, পুরো রাস্তা দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। তো চলুন সকাল সকাল হেঁটে আসি। আজ আবার 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো মহান পুরুষের একটু শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। তো চাই একটু ফুলও নিয়ে নিই। আজ আবার বৃহস্পতিবার, ঠাকুরের জন্য একটু, লক্ষ্মী ঠাকুরের জন্য একটু ফুল, পান কলা এগুলো নেব। তো নিয়ে নিই, নিয়ে ঘরে ফিরব। ফিরে আগে মহাপুরুষকে একটু শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। তা চলুন দেখতে থাকুন ব্লগটা কেমন হচ্ছে। আজ 23শে জানুয়ারি। আমার সমস্ত ফেসবুক বন্ধু, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে মহান পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরছি। যদিও জানি আমি একজন ক্ষুদ্র মানুষ, তবু ছোট থেকে বইয়ে পড়েছি, যতটুকু জেনেছি তার কিঞ্চিত আপনাদের কাছে তুলে ধরলাম। ভুল ত্রুটি প্রথমে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ভারতে পরাধীনতার অন্ধকার থেকে বার করে আনতে প্রাণ দিয়ে লড়েছিলেন এই বঙ্গ সন্তান। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। মেধাবী ছাত্র সুভাষচন্দ্রের কটকে রাভেন্স কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সুভাষ। সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে আসেন সুভাষচন্দ্র বোস, কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকুরি তখন গ্রহণ করেননি তিনি, তাই চাকুরি নিলেন না, বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন। অল্প দিনের মধ্যে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন। তিনি দুইবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। এরপর একবার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ইংরেজ সরকার তাকে বাড়িতে নজরবন্দি করে রাখার সময় ছদ্মবেশ ধরে পালিয়ে যান 1941 সালে। প্রথম জার্মানিতে, সেখান থেকে পরে জাপান চলে যান বঙ্গবীর। জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়ে ওঠেন তিনি। সেই প্রথম সকলের কাছে নেতাজি হয়ে উঠলেন সুভাষ। এরপর নেতাজি সুভাষচন্দ্র বাহিনী নিয়ে উত্তর পূর্বের মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দিয়েছেন, কিন্তু আরও এগিয়ে যাওয়ার পথে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামে। এছাড়া রসদের অভাবে আজাদ হিন্দ ফৌজের গঠন করা হলো না। আজাদ হিন্দ সরকারের পতনের পর থেকে আর ওনার খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, কিন্তু 2006 সালে মুখার্জি কমিশন প্রমাণ করে দেন যে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। এছাড়াও জাপানের রনকৌজি মন্দিরে রাখা চিতাভস্ম আসলে নাকি নেতাজি চিতাভস্ম নয়। অবশেষে বলবো, অন্তর্ধানের পরেও তার দীপ্ত বক্তব্য আজও তরুণদের উদ্দীপিত করে। তার বিখ্যাত বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, গোটা দেশের ভবিষ্যৎ স্বাধীনতা অর্জন নিয়ে অন্যতম দীপ্ত বাক্য। আজ তার জন্মদিনে তাকে অসংখ্য শ্রদ্ধাঙ্গ। তো চলুন এবার সংসার জীবনে ফিরে যাই। একটু চা বসাই, চা করে নিয়ে খেয়ে সকালের টিফিনে একটু ঘুগনি আর একটু কচুরি করব। তো ঘুগনিটা বসিয়ে দিলাম, একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম। 4টে থেকে 5টা সিটি হলেই আমি নামিয়ে নেব। আমার মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু সবজিটাও রান্না করে নিলাম, মশলাটা রেডি করে নিই। এদিকে পেঁয়াজ কুচিটা তেলের ওপর দিয়ে দিলাম। সকালে এমনি দেরি হয়ে গেছে, তো দেখি তাড়াতাড়ি করে কিছু করে নিই। হাজব্যান্ড অফিসে যাবে, আজকে মেয়ের কলেজ নেই,
মেয়ে পড়তে যাবে। তো ঘুগনিটা আমার হয়ে গেছে। হাজব্যান্ডের দুটো পরোটা করে দিই তাড়াতাড়ি করে। ও তো এমনি তেল খায় না, অল্প তেল দিয়ে একটু পরোটা ভেজে দিলাম আর একটু ঘুগনি দিয়ে দেবো টিফিনে। এই যে মেয়ের জন্য একটু লুচি করি, আমিও একটু লুচি খেয়ে নেব সকালে ব্রেকফাস্টে। মেয়েকে টিফিন দিয়ে দিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন।